তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে টিএমসি, তৃণমূল কংগ্রেস নয়। টিএমসি বলতে টেম্পারেচার মাস কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আমাদের একটা সেটআপ। এটা তুমি ম্যানোমিটার হিসাবে ভাবতে পারো। এইখানে যে এই যে কালারিং ওয়াটার দেওয়া রয়েছে এটাকে তুমি ভাববে মার্কারি, মানে এই যে বেলুন রয়েছে এই বেলুনে আরেকটু আমি হাওয়া দিয়ে দিলাম, এই বেলুনের আমি হচ্ছে চাপ নির্ণয় করতে চাই। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি, ওয়েলকাম টু দিগন্ত ব্যাচ অফ ক্লাস 10। বাবু, তোমরা তোমাদের চারপাশে যে সকল বস্তুসমূহ দেখতে পাও সেগুলো সাধারণত কিরকম স্টেটে তোমরা দেখতে পাও, মানে অবস্থাটা তাদের কেমন? ধরো তোমার সামনে তোমার কাছে একটা মোবাইল ফোন রয়েছে, সেটা কি অবস্থায় রয়েছে? কঠিন অবস্থায় রয়েছে। তুমি হাওয়া খাচ্ছ, আমার এখানে হাওয়া চলছে, দেখতে পাচ্ছ আমার চুল আরে নড়ছে, কি গ্যাসি অবস্থায় রয়েছে। জল খাচ্ছ তরল অবস্থায়। যে সকল পদার্থগুলো তুমি চারপাশে দেখতে পাচ্ছ, মোটামুটিভাবে আমরা ক্লাসিফিকেশন যদি করি, মোটামুটি তিনটা অবস্থা আমরা দেখতে পাই। একটা কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, একটা গ্যাসীয় অবস্থা, মেজরিটির দিক দিয়ে যদি দেখা যায়। যদিও এর পরেও অন্যান্য অবস্থা রয়েছে, প্লাজমা স্টেটের তোমরা এখন জানো না, কিন্তু মোটামুটি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তিনটা অবস্থা: কঠিন, তরল এবং গ্যাস। আচ্ছা, একটা কঠিন পদার্থকে কঠিন বলা হচ্ছে কেন, তরলকে তরল বলা হচ্ছে কেন, গ্যাসকে গ্যাস বলা হচ্ছে কেন? কিসের বেসিসে আমরা এটাকে ভাগ করছি? ক্লাসিফিকেশন আমরা কিসের বেসিসে করছি? একটা জিনিসের বেসিসে আমরা ক্লাসিফিকেশন এখানে করছি, সেটা হচ্ছে ওই যে গঠনকারী যে কণাগুলো। একটা কঠিন পদার্থ মানে ওটা ধরো লোহার একটা কঠিন পদার্থ, তাহলে ওটা কি দিয়ে তৈরি? কঠিনের কণাগুলো নিয়ে গঠিত হবে। কি তরল পদার্থ, কিছু পরিমাণ তরল রয়েছে একটা পাত্রে, তাহলে ওটা কি দিয়ে গঠিত? ওই তরলের কণা নিয়ে গঠিত হবে। জল, পাত্রে কিছু পরিমাণ জল রয়েছে, তাহলে ওটা কি দিয়ে তৈরি? মানে কি দিয়ে ওই তরল পদার্থটা পুরোটা ভর্তি রয়েছে? ওই জলের কণাগুলো, জলের অণু দিয়ে তৈরি হয়েছে। গ্যাসীয় পদার্থ, একটা কন্টেনারে তুমি অ্যামোনিয়া গ্যাস তুমি রেখেছো, বা অন্য কোনো গ্যাসীয় পদার্থ তুমি রেখেছো, ওটা তাহলে কি দিয়ে তৈরি? ওই গ্যাসিয়াস যে মলিকুলগুলো, জলের জলীয় বাষ্প হলে জলের কণা, অ্যামোনিয়া গ্যাসের কন্টেনার হলে অ্যামোনিয়া গ্যাসের অণুগুলো নিয়ে গঠিত। এবার এই যে গঠনকারী যে অণুগুলো, অণু হতে পারে, পরমাণু হতে পারে, অন্যান্য কোনো সাবস্টেন্স হতে পারে, এই সকল যে কণাগুলো, এক কথায় আমরা কণা বলবো। এই যে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কেমন রয়েছে তার বেসিসে অ্যাকচুয়ালি আমরা এই স্টেটগুলোকে ভাগ করি। কোনটা কঠিন হবে, কোনটা তরল হবে, কোনটা গ্যাসীয় পদার্থ হবে। কঠিন পদার্থ কখন হবে, গ্যাসীয় পদার্থ কখন হবে, আর হচ্ছে তরল পদার্থ কখন হবে? যখন কণাগুলো, এই যে গঠনকারী যে কণাগুলো যেগুলো বললাম, যখন ওই গঠনকারী কণাগুলোর মধ্যে যখন অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে আমরা আকর্ষণ বলি, আন্তঃআণবিক আকর্ষণ বল যেটাকে বলা হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল যদি খুব বেশি হয়, খুব টাইট যদি থাকে, তাহলে কি হবে? প্রত্যেকটা কণা পরস্পরের সঙ্গে খুব ওতপ্রোতভাবে, মানে অনেকটা ওতপ্রোতভাবে যুক্ত থাকবে। অর্থাৎ ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কি খুব হাই থাকবে। অ্যাট্রাকশন ফোর্সকে বাংলায় বলা হয় আকর্ষণ বল। আর আন্তঃআণবিক আকর্ষণ বলতে, আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে। আন্তঃআণবিক বলতে একটা অণুর সঙ্গে অন্য অণুর যে আকর্ষণ বল, এটা একটা, ধরে নাও একটা অণু, এটা একটা অণু, এদের মধ্যে যে আকর্ষণ বল, এই দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বলকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি দুটো অণুর মধ্যে যদি আকর্ষণ বল খুব তীব্র হয়, তাহলে কি তারা নড়াচড়া করতে পারবে না, একদম টাইটলি, একদম তুমি যদি দুটো পদার্থকে একদম পুরো সেটে, দুটো ডাস্টার নিয়েছো, ডাস্টারকে দুটোকে বেঁধে একদম টাইটলি একদম বেঁধে দাও, তাহলে তারা নড়াচড়া করতে পারবে কি? নড়াচড়া করতে পারবে না কিন্তু, তাই না? সলিডের ক্ষেত্রেও সেই একই জিনিসটা ঘটে। যখন দুটি কণা খুব টাইটলি যখন হোল্ড করে থাকে, তাদের মধ্যে আকর্ষণ বল যদি খুব হাই হয়, তখন কিন্তু তারা এদিক ওদিক নড়াচড়া করতে পারে না। তখন তাদের একটা নির্দিষ্ট আয়তন থাকে, তাদের নির্দিষ্ট আকার থাকবে। তখন তাকে বলা হচ্ছে সলিড স্টেট, বা হচ্ছে সেই অবস্থাটাকে বলা হবে সলিড স্টেট। সেই পদার্থটা তখন বলবো কঠিন অবস্থায় রয়েছে। অর্থাৎ কিসের বেসিসে ভাগ করলাম? কিসের বেসিসে? আকর্ষণ বল, অন্তঃআণবিক নয়, আন্তঃআণবিক আকর্ষণ বলের বেসিসে আমি ভাগ করলাম। এরপরে যে স্টেটটা আমি বলছিলাম সেটা হচ্ছে তরল অবস্থা বা হচ্ছে লিকুইড স্টেট। লিকুইড স্টেট কখন হবে? লিকুইড স্টেট তখন হবে যদি আকর্ষণ বল সলিডের থেকে একটু কম হয়ে যায়। তরলের কণাগুলোর মধ্যে তাহলে নিশ্চয়ই স্যার আকর্ষণ বল একটু কম। দেখো, তুমি একটা যে কোনো তরলের ক্ষেত্রে তুমি ভাবো, এখানে একটা কন্টেনারে তরল পদার্থ রয়েছে, ধরো জলের অণুগুলো রয়েছে। তুমি যদিও অণু আলাদা আলাদা করে দেখতে পাও না, কিন্তু তুমি দেখো একটু যদি এরকম নাড়িয়ে দাও, কন্টেনারটাকে যখন নাড়িয়ে দাও, তখন কি হয়? এদিক ওদিক হয়ে যায় না? তরলের কণাগুলো এইদিকে উঠে আসে, এইদিকে উঠে আসে। কেন? কারণ তারা মুভ করতে পারছে। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল একটু কম, তাই তারা মুভ করতে পারছে। কিন্তু সলিডের একটা, ধরো তুমি সলিড একটা বার নিয়েছো, আয়রনের একটা
রড নিয়েছো, এরকম বার নিয়েছো, এটা লোহার একটা বার নিয়েছো, তুমি তাকে এদিক ওদিক করো দেখি, কই কণাগুলো এদিক ওদিক চলে যায় নাকি, তুমি দেখো দেখি, যাবে না তাই না? কেন? তার কারণ হচ্ছে স্যার কণাগুলো, এই যে গঠনকারী যে কণাগুলো রয়েছে, এই গঠনকারী কণাগুলো কিন্তু একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে ওরা হচ্ছে যুক্ত রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কিন্তু খুব হাই, তাই তারা নড়াচড়া করতে পারছে না। অপরপক্ষে তরলের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বল কম হওয়ার জন্য এদিক ওদিক ওরা কিন্তু মুভ করতে পারছে। অর্থাৎ এর তুলনায় এটা যদি কঠিন হয় বা সলিড যদি হয়, সলিড ইংরেজিতে বলা হয় আর বাংলায় বলা হয় কঠিন, তাহলে তরলের ক্ষেত্রে কি হচ্ছে বাবু? তরলের ক্ষেত্রে কি হচ্ছে? কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু এর তুলনায় অনেকখানি কম হচ্ছে তরলের ক্ষেত্রে। ক্লিয়ার? গ্যাসের ক্ষেত্রে গল্পটা পুরোপুরি চেঞ্জ। গ্যাসের ক্ষেত্রে কি হবে? তুমি তো দেখো গ্যাসীয় পদার্থ কি স্যার, তার তার তো বোঝাই যায় না যে এই কন্টেনারে রয়েছে বলে, ওটা তো খুব বিচ্ছিন্নভাবে থাকে। মানে যদি তুমি একটা কন্টেনারে যদি তুমি গ্যাসীয় পদার্থকে নাও, তুমি যদি না ঢাকা দাও, সে বাবুরাম কিন্তু এখান থেকে বেরিয়ে, তাদের মধ্যে এইরকম কণাগুলো রয়েছে, এইরকম কণাগুলো রয়েছে, লিকুইডের ক্ষেত্রে এইরকম যদি থাকে, তরলের ক্ষেত্রে কিন্তু অনেকখানি ওরা দূরে দূরে থাকে, এবং যদি তুমি খোলা পাত্রে রাখো তাহলে সে তো বেরিয়েই চলে যাবে, সে তো সমস্ত কিছু বেরিয়ে চলে যাবে। তার কারণ কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু সবচেয়ে কম, একদম উইক ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তঃআণবিক আকর্ষণ বল। ইন্টারমলিকুলার মানে আন্তঃআণবিক আকর্ষণ বল, মলিকুলার মানে ফোর্স যেটাকে বলা হচ্ছে, অ্যাট্রাকশন ফোর্স যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য তারা কি হয়, তাদেরকে কিন্তু তোমাকে ঢাকা দিয়ে রাখতে হয়, তাই না? না হলে বেরিয়ে চলে যাবে সব। তাহলে তোমাকে কিন্তু এখানে ঢাকা দিয়ে রাখতে হবে, এবং কণাগুলো এতটাই দূরে দূরে থাকে যে এদের মধ্যে আকর্ষণ বল খুবই কম, তাই না? এবার যদি আকর্ষণ বল বাড়াতে হয় তার উপরে, তাহলে কি করতে হবে? এরকম চাপ দিতে হবে, যেটা চাপের কথা কিন্তু তোমরা আগে থেকে শুনেছো, কিন্তু চাপ বাড়াতে হবে তার উপরে। এই চাপের ব্যাপার স্যাপারগুলো আমরা আসছি। এমনি ভাবে যদি তুমি এই পাত্রে যদি গ্যাসীয় পদার্থ রাখো, গ্যাসীয় পদার্থ কিন্তু কিছুটা পরিমাণ হলেও কিন্তু চাপ তৈরি করবে, তাই না? এটা গ্যাসের একটা ধর্ম, তুমি আগে জেনেছো এটা। আজকে সেই ডিটেলসে ডিসকাস করব আমরা, এই যে গ্যাসের চাপ কিভাবে তৈরি হয়, চাপকে মেজার করব কি করে, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা জানলাম যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এই অণুগুলোর মধ্যে, গঠনকারী যে অণুগুলোর মধ্যে কি আকর্ষণ বল সবচেয়ে কম হবে। ক্লিয়ার একেবারে? তাহলে এদের তাহলে মেনলি আমরা ক্লাসিফাই কিসের বেসিসে করলাম? আন্তঃআণবিক আকর্ষণ বলের বেসিসে আমরা করলাম। এই আন্তঃআণবিক আকর্ষণ বল গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম, তরলের ক্ষেত্রে একটু বেশি, সলিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এখানে সবচেয়ে কম বলে এরা ইতস্ততভাবে ছোটাছুটি করে, আর ছোটাছুটি দৌড়াদৌড়ি করে বলেই কি হয়, এই পাত্রের দেওয়ালে ওরা ধাক্কাধাক্কি করে, এখানে ধাক্কা মেরে দিচ্ছে, এখানে ফট করে এসে ধাক্কা মেরে দিচ্ছে, এখানে ধাক্কা মেরে দিচ্ছে। আর এই ধাক্কাধাক্কি করে বলেই কি তৈরি করে? গ্যাস চাপ তৈরি করে, যেটা আমরা এক্ষুনি শিখব। তাহলে আজকের যে ক্লাসে যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে এই গ্যাস নিয়ে কিন্তু আমরা এই আজকের ক্লাসটা ডিসকাস করব। একটা ক্লাসে তো পুরোপুরি পসিবল হবে না কমপ্লিট করা। আমরা এই যে আপকামিং যে ক্লাসগুলোতে এই গ্যাসের সমস্ত যে বিহেভিয়ারগুলো, গ্যাসের এই চাপ কিভাবে তৈরি হচ্ছে, চাপ কিভাবে পরিমাপ করা হবে, কোন ইউনিট দিয়ে পরিমাপ করা হবে, কখন চাপ বাড়লে আয়তন কেমনভাবে পরিবর্তিত হচ্ছে, বা আয়তন কমলে চাপের কি পরিবর্তন হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু গ্যাসের যত রকমের প্রপার্টি রয়েছে এগুলো কিন্তু আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে? আজকে ক্লাসে হয়তো পুরোটা কমপ্লিট হবে না, কিন্তু আস্তে আস্তে নেক্সট প্রসিডিং ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ দ্য গ্যাস। গ্যাসের যে সমস্ত ধর্মগুলি রয়েছে সেগুলোর সম্বন্ধে আমরা ডিসকাস করব, এবং সেই রিলেটেড এই গ্যাসের ধর্মগুলি রিলেটেড তার চাপ এবং আয়তন, এই সকল রিলেটেড যে সকল সূত্র রয়েছে, তোমরা হয়তো অনেকে পড়েছো, অনেকে পড়নি হয়তো। আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র দেখবো, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো সম্বন্ধে ডিসকাস করব। তার রিলেটেড ফর্মুলা দেখব, তার রিলেটেড নিউমেরিক্যাল আমরা সলভ করব, কিভাবে ওদের গ্রাফগুলো ড্র করা হবে সেগুলো সব ডিসকাস করব। ঠিক আছে? যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে শুরু করছি আজকে আমরা গ্যাসের আচরণ বা গ্যাস চ্যাপ্টার ক্লাস 10-এ। চলো তাহলে। ইন্ট্রো হতে এত সময় লেগে গেল, কি বলছো? হ্যাঁ, কোথায়? ও আচ্ছা আচ্ছা, সে আমি এমনি এক্সট্রা বলে দিলাম।
আচ্ছা, ওকে। গ্যাসের প্রথমে আমরা তো সমস্ত ক্যারেক্টার সম্বন্ধে তো ডিসকাস করব। গ্যাসের কি কি ধর্ম রয়েছে আগে তোমরা একটু জেনে নাও। গ্যাসের কি কি ধর্ম রয়েছে, বেসিক যে প্রপার্টিগুলো সেগুলো তোমাদের সবারই জানা রয়েছে। স্যার গ্যাসের ভর রয়েছে, ভরকে পরিমাপ করা যায়, তাই না? মানে পরিমাণ একটা ব্যাপার রয়েছে, গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ তুমি মেজার করতে পারবে, সুতরাং আমরা বলতে পারি পরিমাণ রয়েছে বা গ্যাসের ভর কিন্তু রয়েছে। গ্যাসের আয়তন রয়েছে, অবভিয়াসলি গ্যাসের আয়তন রয়েছে। তোমরা সিলিন্ডারে যখন পরিমাপ করা হয়, সিলিন্ডারে গ্যাস থাকে না, তাকে পরিমাপ করা যায়, তো তাহলে তার পরিমাপও রয়েছে, অর্থাৎ তার ভরও রয়েছে, তাকে পরিমাপ করা যায়, তার নির্দিষ্ট আয়তনও রয়েছে। এবং সর্বোপরি যেটা, সেটা হচ্ছে গ্যাসের চাপও কিন্তু রয়েছে। গ্যাসের চাপ কিভাবে পরিমাপ করা হয়, চাপের ডেফিনেশন কি ক্লাস 9-এ পড়েছো তো? আমি আবার আজকে ডিসকাস করব। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা দেখো, গ্যাসের তাপমাত্রা কিভাবে, মানে তাপমাত্রার উপরে গ্যাসের আয়তন চাপের কিভাবে পরিবর্তন হয়, সেই সকল জিনিসগুলো আমরা ডিসকাস করব। এবং এই তাপমাত্রার সঙ্গে কিন্তু গ্যাসের ধর্মগুলো, অন্যান্য ধর্মগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাহলে আমরা এই সেকশনে একটুখানি এই চাপ নিয়ে ডিসকাস করব। চাপটা কি জিনিস? চাপকে ইংরেজিতে কি বলা হয়? প্রেসার, তাই না? ইংরেজিতে বলা হয় প্রেসার বলা হয়। চাপটা আসলে কি? চাপটা আসলে হচ্ছে, এখানে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে, এখানে দেখালেও হতো প্র্যাকটিক্যাল করে, কিন্তু এখানে ছবিতে তোমরা মোটামুটি হয়তো বুঝতে পারছো। যদি সাপোজ আমি এই বোর্ডে যদি এরকম করে ঘুষি মারছি, মানে এরকম করে যদি ঘুষি মারি, ভেঙে যাবে কিন্তু। যদি এখানে যদি ঘুষি মারি, তাহলে কি আমি এখানে অ্যাকচুয়ালি কি প্রয়োগ করছি? এখানে আমি বল প্রয়োগ করছি, ফোর্স প্রয়োগ করছি। তাহলে এই রকম একটা জায়গা জুড়ে কিন্তু আমি এখানে বলটা প্রয়োগ করছি। বলের এই যে বলটা যে এরিয়াটাতে আমি প্রয়োগ করছি, এই এরিয়ার একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে চাপ। আমি পুরো ব্যাপারটা আমি তোমাকে বলে দিচ্ছি, পুরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শোনো। চাপ তাহলে প্রেসার সমান কি হবে? তাহলে যেখানে আমি বল প্রয়োগ করছি, ওই বলের ওই যে এরিয়াটাকে তুমি আগে বের করে নাও। এটা হতে পারে এত বড় হতে পারে, না হলে এত বড়ও হতে পারে, কোনো অসুবিধা নেই। বলছে যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ তুমি বল প্রয়োগ করছো। অনেকে বুঝতে পারেন যে একক ক্ষেত্রফল জিনিসটা কি। একক ক্ষেত্রফলে সিজিএসে যদি হয় 1 সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে যদি হয় 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে তুমি যে পরিমাণ এই যে ঘুষিটা প্রয়োগ করছো, বলটা প্রয়োগ করছো, সেটাকে বলা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ নয়, যে কোনো চাপের ডেফিনেশন হচ্ছে এটা। এবার গ্যাসের ক্ষেত্রে চাপ কিভাবে আসছে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে চাপ। এবার তুমি বলবে স্যার এটা 1 সেন্টিমিটার স্কোয়ার নয়, এটা অনেক বেশি সেন্টিমিটার স্কোয়ার। ধরো সাপোজ এটা 10 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার জায়গা। মন দিয়ে বুঝবে জিনিসটা। 10 সেন্টিমিটার স্কোয়ারে তুমি সাপোজ বলের একক কি? বলের একক সিজিএস এসআইতে কি? ডাইন হচ্ছে সিজিএস এ, নিউটন হচ্ছে এসআইতে, তাই তো? তাহলে ডাইন যদি সিজিএস পদ্ধতিতে যদি বলের একক হয়, তাহলে দেখো এখানে সাপোজ আমি ধরলাম, এখানে আমি ঘুষি দিয়ে আমি হচ্ছে 20 ডাইন হচ্ছে এখানে ফোর্সটা প্রয়োগ করছি। এখানে এরকম করে যে মারছি, 20 ডাইন এখানে বলটা প্রয়োগ করছি। কত সেন্টিমিটার স্কোয়ারে? 10 সেন্টিমিটার স্কোয়ারে, মানে এই এরিয়াটা আমি ধরে নিয়েছি 10 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, আচ্ছা অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার স্কোয়ার বলেছি, তাহলে এটা তো স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কোয়ার টাইপের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, যে এটা সার্কেল হয়ে গেছে অ্যাকচুয়ালি। এরকম করা কিন্তু ঠিক নয়, এটা সার্কেল হয়ে গেছে। এইরকম টাইপের একটা জায়গা নিয়ে নেওয়া উচিত, তাই না? দিলে এর ক্ষেত্রে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার বলতে পারবো। এবার তোমাকে যদি প্রেসারের যদি এখানে ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলে যে এখানে চাপটা কত হবে, তাহলে দেখো তুমি এখানে ক্যালকুলেট করতে পারবে, সহজেই ক্যালকুলেট করতে পারবে যে 10 সেন্টিমিটার স্কোয়ারে তুমি বল প্রয়োগ করছো কত? 20 ডাইন বল প্রয়োগ করছো, 20 ডাইন বল প্রয়োগ করছো। বাই ডেফিনেশন তোমাকে কি বলেছে যে একক ক্ষেত্রফলে, মানে 1 সেন্টিমিটার স্কোয়ারে সিজিএসে যেহেতু করছো, এটা এসআইতে হলে 1 মিটার স্কোয়ারে করতে, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ারে তুমি কত বল প্রয়োগ করছো? তাহলে 20 ডিভাইডেড বাই 10, তাহলে 2, তাহলে 2 এখানে কত বল প্রয়োগ করছো? 2 ডাইন কিন্তু এখানে বলটা প্রয়োগ করছো। কোথায়? 1 সেন্টিমিটার স্কোয়ারে। এটা তো টোটালের উপরে, এটা 100 সেন্টিমিটার স্কোয়ারও হতে পারে। তাহলে 100 সেন্টিমিটার স্কোয়ারে 20, তাহলে একে কত? তোমাকে সবসময় একে করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার 1 মিটার স্কোয়ারে যে পরিমাণ বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে চাপের ডেফিনেশন বা হচ্ছে চাপের পরিমাণ।
তাহলে এর ক্ষেত্রে তাহলে আমি ডেফিনেশনটা তাহলে কি দেব, চাপ সমান বল এফ, যেটাকে আমরা বলছি বাই হচ্ছে ক্ষেত্রফল এ ফর এরিয়া। এটা হচ্ছে চাপের ডেফিনেশন, বল বাই ক্ষেত্রফল। এখানে ওটাই দেখানো হয়েছে। বরাবর হচ্ছে এরকম করে বল প্রয়োগ করছে, এই যে কয়েনের উপরে বল প্রয়োগ করছে। এবার যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে ডিভাইডেড বাই এইখানে যে ক্ষেত্রফলটা রয়েছে, ওই ক্ষেত্রফলটা দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে কি হবে, ওখান থেকে কি চলে আসবে, চাপটা চলে আসবে, চাপের পরিমাণ চলে আসবে। এবার আমি কেন চাপটা এখানে বোঝাচ্ছি তোমাকে, কেন এখানে চাপটা আমি কেন বলছি তোমাকে বারবার, তার কারণ গ্যাসের ক্ষেত্রেও কিন্তু গ্যাস চাপ তৈরি করবে। গ্যাসের চাপ তুমি জানো, গ্যাসের অনেকটা চাপ থাকে। তুমি তো এগুলো প্র্যাকটিক্যালি তুমি এটা ফিল করেছো। যখন কোল্ড ড্রিঙ্কস যখন খোলো, বোতল যখন কোল্ড ড্রিঙ্কস का ढक्कन जब खोलते हो তখন কি হয়, স্যার স্যাক করে উপরের দিকে উঠে আসে, কিসের জন্য, ওই চাপটা রিলিজ করার জন্য উঠে আসে। তো চাপ সম্বন্ধে তোমাদের সবারই মোটামুটি আইডিয়া রয়েছে। সবচেয়ে বড় যেটা তোমাদের আইডিয়া রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার সময় চাপ নাও তোমরা, সেটাও কিন্তু বল বাই ক্ষেত্রফল। বল মানে স্ট্রেস আর কি, তুমি সেখানে স্ট্রেস যে নাও। তো চাপ সম্বন্ধে তোমাদের আইডিয়া মোটামুটি রয়েছে। গ্যাসের ক্ষেত্রে আমরা কেন চাপ পড়বো, তার কারণ গ্যাসের যে মলিকুলগুলো, গ্যাসের মলিকুলগুলো এখানে যে ছবিটা দেখাচ্ছিলাম, গ্যাসের মলিকুলগুলো এরকম কি হয়, ইতস্ততভাবে এরকম ছোটাছুটি করে, দিয়ে এই পাত্রে এইখানে ধাক্কা মারছে, এইখানে ধাক্কা মারছে, এ বাবু আবার এখানেও ধাক্কা মারতে পারে, এ আবার এখানে ধাক্কা মারতে পারে। বিভিন্ন জায়গায় সে কিন্তু ইতস্ততভাবে ছোটাছুটিও করতে পারে এবং ধাক্কাধাক্কিও মারতে পারে। ধাক্কা মারা মানে কি, এই যে ধাক্কা মারছি, এরকম করে যে ধাক্কাটা মারছি মানে আমি বল প্রয়োগ করছি। এবার এটা আমার হাত বলে আমি জোরে মারছি। এবার তুমি আবার বলবে না, মজা দেখবে না যে স্যার জোরে মেরে দিন, জোরে মেরে দিন, আমার বোর্ডটা ভেঙে যাবে, তোমাদের পড়াবো কি করে, এবং মারা যাবে না বেশি করে। তাহলে গ্যাস কিন্তু সেও কিন্তু আস্তে 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 করে এখানে চাপটা মানে বলটা প্রয়োগ করে, বল এখানেও মারছে, এখানে মারছে, বল প্রয়োগ করছে, এখানেও মারছে, বল প্রয়োগ করছে, এখানে এখানে ওখানে, এরকম করে বল প্রয়োগ করছে। তার ক্ষেত্রেও সেই একক ক্ষেত্রফলে, মানে তুমি এখানে টোটাল ক্ষেত্রফল বের করবে, এবার যে পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে বল যে পরিমাণ প্রয়োগ করছে ডিভাইডেড বাই কত ক্ষেত্রফলের উপরে ওই বলটা প্রয়োগ করছে, সেটাকে ভাগ করে দিলে গ্যাসের চাপ চলে আসবে। সুতরাং গ্যাস কিন্তু যখন কোনো কন্টেনারের মধ্যে থাকবে, সে কিন্তু একা একা থাকবে না। তোমরা যেরকম ক্লাসে করো আর কি, স্যার যখন ক্লাসে থাকেন না তখন তোমরা কি করো, তোমরা চুপচাপ বসে থাকো, মোটেও নয় স্যার। এর তার উপরে বল প্রয়োগ করো, কি ইতস্ততভাবে ছোটাছুটি করো, এদিক ওদিক র্যান্ডমলি ঘুরতে থাকো, এখানে ছুটে যাচ্ছে, সে ওখানে ছুটে যাচ্ছে, মারপিট শুরু করো, এ তার উপরে বল প্রয়োগ করছে। তোমরা তো ডিরেক্টলি বল প্রয়োগ করো, আর গ্যাস তো ডিরেক্টলি বল প্রয়োগ করে না, ইতস্ততভাবে দেওয়ালের গায়ে ধাক্কা মারে। ঠিক আছে, তাহলে তোমরা যেরকম ক্লাসে থাকলে যেরকম শান্তভাবে বসো না, ইতস্ততভাবে ছোটাছুটি করো, গ্যাসও কিন্তু একই জায়গায় বসে থাকে না, ও কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করে। ও কিন্তু এই পাত্রে ধাক্কা মারছে, ওই পাত্রে ছোটাছুটি, ও কখনো বসে থাকে না। তাহলে স্যার ও যদি না বসে থাকে, ও যদি এক জায়গায় স্থির না থাকে, চারিদিকে যদি ছোটাছুটি করে দেওয়ালের গিয়ে, তাহলে দেওয়ালে গিয়ে ও ধাক্কা মারবেই মারবে, 100% দেওয়ালের গিয়ে ধাক্কা মারবে। তাহলে ওই যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ওই বলটা প্রয়োগ করে, ধাক্কা মারার জন্য বল প্রয়োগ করছে, ওখানে ধাক্কার ফলে বল প্রয়োগ করছে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে গ্যাসের চাপ। বোঝা গেল গ্যাসের চাপের গল্পটা? তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু চাপ একটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম বা গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যেটা কিন্তু গ্যাসের থেকে আমরা পাবো। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো তাহলে গ্যাসের চাপটা কি? এই যেটা গ্যাসের চাপের যে ব্যাপারটা বললাম, গ্যাসের চাপ তো তুমি সর্বত্র দেখতে পাবে। ধরো একটা কন্টেনারে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, বা সাপোজ ধরো তোমার খুব ইচ্ছে হলো একটা বেলুন, আমার কাছে একটা বেলুন রয়েছে, এই বেলুনটাকে আমি ফোলাচ্ছি, না যেন ফেটে যায়। এটা আমি কন্টেনার ধরে নিচ্ছি, এই বেলুনটা, এই বেলুনের মধ্যে গ্যাস দিয়েছি। তাহলে কি গ্যাস কিন্তু ওখানে ভেতরে কি হচ্ছে, ওই যে গ্যাসটা আমি ফু দিয়ে যে ঢোকালাম, ওই গ্যাসটা কিন্তু চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। কিন্তু গ্যাস কিন্তু চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। আমি চাইছি যে এই গ্যাসের এই যে ভেতরে যে গ্যাসটা রয়েছে, ওই গ্যাসের চাপ কত আমি পরিমাপ করতে চাই। তাহলে কি করে পরিমাপ করবে? তাহলে একটা কন্টেনার হতে পারে, বেলুন হতে পারে, বা অন্য কোনো বদ্ধ পাত্রে যে পরিমাণ গ্যাসীয় পদার্থ রয়েছে, ও চাপটা আমরা পরিমাপ করব কি করে? এই গ্যাসের চাপ পরিমাপ করব একটা যন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে ম্যানোমিটার যন্ত্র। এই যন্ত্রটাকে বলা হচ্ছে ম্যানোমিটার যন্ত্র, ম্যানোমিটার যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে আমরা কি পরিমাপ করব? গ্যাসের কোনো আবদ্ধ পাত্রে কত পরিমাণ গ্যাস রয়েছে, এবং ওই গ্যাসের কত পরিমাণ নয়, যে পরিমাণ গ্যাস রয়েছে ওই গ্যাসের চাপটা আমরা পরিমাপ করব ম্যানোমিটার এই যন্ত্রের দ্বারা। ঠিক আছে, এখানে তার একটা সিস্টেম দেওয়া রয়েছে,
ম্যানোমিটার স্টাইলেই জিনিসপত্র দেওয়া রয়েছে, ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে। আমি তোমাদের এক্ষুনি দেখাবো, আগে তোমাদের থিওরিটিক্যালি আমি এখানে এক্সপ্লেন করে দেখাবো যে কিভাবে ওই কন্টেনারে, ধরো সাপোজ এটা একটা কন্টেনার, আমি গ্যাস বেলুনই ধরি, এই বেলুনের মধ্যে কতটা পরিমাণ গ্যাস রয়েছে, না সরি কত পরিমাণ বারবার বলছি, এই যে গ্যাসটা রয়েছে ওই গ্যাসটা যে পরিমাণ গ্যাস রয়েছে ওই গ্যাসটা কত পরিমাণ চাপ তৈরি করছে সেটা তোমাদের আজকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। দারুণ একটা জিনিস, মজার জিনিস নিয়ে আসছি, একদম সেট আপ নিয়ে আসছি, পুরো এক্সপেরিমেন্ট করে দেখানো হবে, ম্যানোমিটার স্টাইলের জিনিস নিয়ে আসছি, পুরো এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা গ্যাসের চাপ কিভাবে নির্ণয় করছি সেটা আমি সুন্দর করে দেখে দেবো। তার আগে কিন্তু আমাদের এই ডায়াগ্রামগুলো একটু বুঝে নিতে হবে, তারপরে আমরা এক্সপেরিমেন্টটাকে পুরো সেট আপটাকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ, আবদ্ধ পাত্র বা বেলুনে যে গ্যাসের চাপ আমরা পরিমাপ করব ম্যানোমিটারের সাহায্যে, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মেরে যাব, ডবল টিক মেরে যাব বাবু, ওগুলো খুব ভালো করে পড়বে। পরীক্ষায় ওই সকল জায়গা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, কখনোই এরকম করবে না যে আমি স্টার মেরে দিয়ে যাচ্ছি তুমি নেগলেক্ট করে দিচ্ছ, হ্যাঁ স্যার বলেছে, পরীক্ষায় আসবে যখন তখন বুঝতে পারবে, তখন বলে স্যার পরীক্ষা তো এসছে আপনি তো বলেনি, আরে ভাই দেখ পিডিএফে সেখানে স্টার লাগানো আছে। এখন আমি বারবার বলছি শুনছো না, পরীক্ষার সময় পরীক্ষা যদি চলে আসে তখন আর কি করা যাবে, তখন বকলেও কিছু হবে না আমাকে, আর কান্নাকাটি করলেও কিছু হবে না। এখন যেগুলোকে স্টার মারতে বলছি, ডবল টিক মারতে বলছি, যেগুলো আন্ডারলাইন করতে বলছি সেগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষা দেখবে ডিটো ওই ধরনের জিনিসগুলো আসবে, ঠিক আছে? সো একটু কেয়ারফুল থাকবে। আর আমি তো পড়ানোর সময় তোমাদের বলে দেবো, আমি তো বলেও দিয়েছি যে পড়ানোর সময় আমি বলে দেবো যে বইতে কোন জায়গাটা স্টার মারবে, কোটা আর লিখে রাখবে, আর ফর রিডিং, আর CON লিখে রাখতে হবে, কনসেপ্ট, শুধু জাস্ট কনসেপ্ট, পরীক্ষায় ওখানে কোশ্চেন আসবে না, মানে পরীক্ষায় ওখান থেকে কোশ্চেন আসবে। এটা করলে সুবিধা কি হবে? সুবিধা স্যার এটাই হবে যে পরীক্ষার সময় রিভিশনের সময় তুমি মেন যে জিনিস যেগুলো স্টার দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট লেখা আছে, যেগুলো ডবল টিক মারা আছে, ওইগুলোই তুমি ভালো করে পড়ে যাবে। যেগুলো আর লেখা আছে, কোন লেখা আছে সেগুলো না পড়লেও চলবে। এতে তুমি ক্লিয়ার ইন্ডিকেশন পাবে পরীক্ষায় পড়ার জন্য, পরীক্ষার আগে পড়ার জন্য, যে কোন টপিকটা খুব ভালো করে রিভাইজ করতে হয়। বুঝতে পেরেছো? এই স্টাইলে আমি পড়াবো, তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে। আচ্ছা, এখানে হেডিংটা দেওয়া ছিল কিন্তু আমি এখানে চলে এসেছি, তাহলে এটা একটু পড়িয়ে দিচ্ছি। গ্যাসের চাপ এবং আয়তন, প্রেসার অ্যান্ড ভলিউম অফ দ্য গ্যাস অফ এ গ্যাস। গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে সংঘর্ষজনিত কারণে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয়। সিঙ্গেল টিক মেরে রাখবে। এটা তো এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে গ্যাসগুলো যে পরিমাণ বল, যে সবসময়ের জন্য হচ্ছে ধাক্কাধাক্কি খাচ্ছে, বল প্রয়োগ করছে, ওই একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে গ্যাসের চাপ। অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। আচ্ছা, আপাতত আমরা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে ম্যানোমিটার, এই যন্ত্র যেটা আমরা এক্ষুনি বললাম, যার সাহায্যে আমরা কোনো বদ্ধ পাত্রে যে গ্যাস রয়েছে সেই গ্যাসের চাপ কত সেটাকে নির্ণয় করতে পারবো। এই ম্যানোমিটারের কার্যপ্রণালী আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে বলে দিই ম্যানোমিটার হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার, আর একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। ক্লোজড একটা, আর একটা হচ্ছে ওপেন ম্যানোমিটার, ঠিক আছে? আমরা প্রথমে খোলামুখ ম্যানোমিটারের আমরা হচ্ছে সাহায্যে কিভাবে কোনো কন্টেনারে গ্যাসের চাপ নির্ণয় করা হয় সেটা একটু ডায়াগ্রাম এখানে রয়েছে, সেটা দিয়ে আমরা একবার দেখে নেব। তারপরে বদ্ধমুখ ম্যানোমিটারটা আমরা দেখব, তারপরে এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখানে খোলামুখ ম্যানোমিটারে তিনটা ছবি দেওয়া রয়েছে। এটাও 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি, আর এটা 2 নম্বর ছবি, এটা হচ্ছে 3 নম্বর ছবি, আর এটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। আচ্ছা, এই ধরনের যে চাপ, এই যে গ্যাসের চাপ যে এই খোলা ম্যানোমিটার দিয়ে যেটা পরিমাপ করা হবে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে এই যে কন্টেনারে যে গ্যাসটা রয়েছে তাদের পার্থক্য মোটামুটি বেশি থাকবে, ঠিক আছে? মানে যে কন্টেনারে তুমি চাপ পরিমাপ করছো ওই কন্টেনারে গ্যাসের চাপের সঙ্গে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার তাদের মধ্যে মোটামুটি একটু ডিফারেন্স থাকবে, ঠিক আছে? আর যদি খুব কম ডিফারেন্স থাকে তখন কিন্তু বদ্ধ ম্যানোমিটার তোমাকে ইউজ করতে হবে। তাহলে ওপেন ম্যানোমিটার, যখন চাপের মোটামুটি ডিফারেন্স থাকবে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে গ্যাসের ওই যে কন্টেনারে গ্যাসের যখন চাপ মোটামুটি ডিফারেন্স থাকবে তখন কিন্তু ওপেন ম্যানোমিটার ইউজ করবে। আর এর ক্ষেত্রে বদ্ধ ম্যানোমিটার কখন ইউজ করবে? যখন চাপের পার্থক্য খুবই কম হয় তখন আমরা বদ্ধ ম্যানোমিটার ইউজ করব। আচ্ছা, তোমাদের সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিই, একটু জুম করে আমি একটু দেখিয়ে দিই। এর পরের পৃষ্ঠায়ও একটা বড় ডায়াগ্রাম রয়েছে, আমি আশা করছি তোমাদের দেখাতে পাচ্ছি এই জিনিসটা ছবিতে ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এই ছবিটা না হলে আমরা পরের পৃষ্ঠায় আরেকটা রয়েছে, পরের স্লাইডে রয়েছে, সেটাতে আমি আরো ভালো করে দেখাবো। আপাতত একটু বুঝে নাও, ধরে নাও
এই এই যে গ্যাস জার একটা রয়েছে, আচ্ছা এই সেটআপটা এইরকম একটা ইউ এর মতো করে একটা সিস্টেম রয়েছে, ঠিক আছে, ইউ আকৃতির একটা নলের মতো রয়েছে। এর এক প্রান্তে হচ্ছে যে গ্যাসটা তুমি গ্যাসটার চাপ পরিমাপ করতে চাও, ধরো একটা কন্টেনার গ্যাস রয়েছে, কন্টেনার ধরে নাও এই বেলুনের গ্যাস, ঠিক, এই বেলুনের গ্যাসটা তুমি পরিমাপ করতে চাইছো, তাহলে এই জায়গায় আমি বেলুনটাকে সেট আপ করে দিলাম, ঠিক আছে, আর একটু হাওয়া কমিয়ে দিই। এই বেলুনের তুমি চাপটা পরিমাপ করতে চাও, এই বেলুনটা এখানে রেখে দিলে, ঠিক আছে, এর সঙ্গে কানেক্ট করে দিলে, মন দিয়ে বুঝবে কিন্তু, না হলে এক্ষুনি ভুল হয়ে যাবে। আচ্ছা, ইউ নলে তোমাকে প্রথমে কিন্তু কিছুটা পরিমাণ পারদ এখানে নিতে হবে, এটা পরিমাণগত পারদই থাকবে, কিন্তু আপাতত তুমি জেনে রাখো যে মোটামুটি এখানে পারদ রয়েছে। আচ্ছা, তুমি সমচ্ছশীলতা ধর্মতে তুমি পড়েছো যে পারদ কিন্তু এটা যেহেতু একটা ইউ টাইপের, যদি যেহেতু নল এবং এখানে তুমি পারদ প্রবেশ করাচ্ছ, তাহলে পারদ ইনিশিয়ালি সমচ্ছশীলতার ধর্মের জন্য কিন্তু মোটামুটি তাদের লেভেল সমান থাকবে, ঠিক আছে। যদি এটা না কানেক্ট করা হয়, এটা কানেক্ট করা হয়নি, এখন ভেবে নাও যে পুরো ইউ এর মতো এইরকম ভাবে রয়েছে, এরকম করে ইউ এর মতো জিনিসটা রয়েছে, ঠিক আছে, এরকম করে ইউ এর মতো জিনিসটা, ইউ আর হচ্ছে না, ইউ এর মতো নলটা এইরকম রয়েছে, ঠিক আছে, এইখানে আমি ওই এটাকে কানেক্ট করব, এইখানে বেলুনটাকে কানেক্ট করব, আমার কন্টেনারটাকে কানেক্ট করব, ঠিক, এটাও মানে ওপেন রয়েছে। এই জায়গাটা প্রথমে আমি পারদ ঢেলেছি এখানে, পারদের লেভেলটা এই জায়গায় রয়েছে। আচ্ছা বাবু দেখো, এইখানে কিন্তু আমি এখানে একটা লক মতো সিস্টেম রয়েছে, এখানে একটা লক মতো সিস্টেম রয়েছে, এখানে একটা লক রয়েছে, এখানে একটা লকটাকে কিরকম দেবো, এইরকম একটা লক দিয়ে দিচ্ছি, এখানে একটা লক রয়েছে, ঠিক, এই লকটা কিন্তু দিয়ে এখন কিন্তু টাইট, মানে এটা কিন্তু খোলা হয়নি, লক না দিলে এখানে মুশকিল হয়ে যাবে, তাই না, মানে আমি এর সঙ্গে কানেক্ট করব, লকটাকে খুলে তারপরে হচ্ছে কানেক্ট করব। ইনিশিয়ালি যখন আমি এখানে পাথরটা ঢাললাম তখন কিন্তু খোলা ছিল এটা, তারপরে কি করলাম, এটাকে টাইট করে দিয়েছি। এরপরে আমি এই বেলুনের যে গ্যাসটা রয়েছে তার চাপ আমি বের করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে এই বেলুনটাকে কিন্তু এর সঙ্গে এই মুখটাকে নিয়ে এর ভেতরে এর সঙ্গে কানেক্ট করে দিতে হবে, কি বুঝতে পেরেছো। এবার যদি আমি কন্টেনারে যদি গ্যাসের চাপ, যে পরিমাণ গ্যাস রয়েছে তার যদি চাপ নির্ণয় করতে চাই, তাহলে ওই কন্টেনারের মুখটাকে এর সঙ্গে কানেক্ট করে দেবো। আমার একটু কমে গেছিল, বাড়িয়ে দিলাম, তাহলে এর সঙ্গে কানেক্ট করব। আচ্ছা তুমি আমাকে এবার বলো যে এখানে দেখো এটা যেহেতু মুখটা খোলা ছিল, তাহলে এর উপরে কি চাপ প্রয়োগ করছে, এর উপরে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটাকে PA বলছি, PA দেখতে পাচ্ছ, A ফর অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা বায়ুমণ্ডলীয় চাপ, এরপরে আমরা ডিসকাস করবো বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু এর এখান থেকে কিন্তু প্রয়োগ করছে এই পারদের উপরে, এখানে তো পারদ রয়েছে, এই পারদের উপরে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ এখানে দিচ্ছে। আচ্ছা, যদি এরকম কানেক্ট করে দেওয়ার পরে, মন দিয়ে বুঝবে, এইটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস, যদি এখানে কানেক্ট করে দেওয়ার পরে, এর সঙ্গে কানেক্ট করে দেওয়ার পরে যদি এখানে পারস্তম্ভটা, এই যে পারস্তম্ভ যে জায়গায় ছিল সেই জায়গায় যদি থাকে, যদি পারস্তম্ভটা যে জায়গায় ছিল কানেক্ট করে দেওয়া হলো, এখানে বেলুনটাকে কানেক্ট করে দেওয়া হলো, এর সঙ্গে কানেক্ট করে দেওয়া হলো, দেখা গেল যে এইখানে যে হাইটটা ছিল এইখানে সেই হাইটটা, তাহলে কি বলতে পারি যে এই যে বেলুনের মধ্যে বা এই কন্টেনারের মধ্যে যে চাপটা ছিল, ধরো এটা PG বললাম, এটা হচ্ছে গ্যাসের চাপ, G ফর গ্যাস, এই গ্যাসের যে চাপ ছিল, এই অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি একই হয় তাহলে স্যার লেভেলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা এক্ষেত্রে কি বলতে পারি, এক্ষেত্রে আমরা এখানে এটা বলতে পারি যে এখানে PG ইকুয়ালস টু কিন্তু PA, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং হচ্ছে গ্যাসের প্রেসার এক্ষেত্রে একই সমান। এবার আর একটা সিনারিও দেখো, কানেক্ট করে দিয়েছি, এর সঙ্গে কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে লেভেলটা তো এই জায়গায় ছিল, কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে লেভেলটা কিন্তু এইরকম করে উপরের দিকে উঠে গেল। আচ্ছা বাবু, উঠে যাবে কখন, যদি স্যার এই যে প্রেসারটা, যেই প্রেসারটা দিচ্ছে, পুরো প্র্যাকটিক্যালি আমি এক্ষুনি তোমাকে পুরো জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে যে প্রেসারটা দিচ্ছে, এই যে প্রেসারটা দিচ্ছে, এই প্রেসারের তুলনায় যদি এখানকার যে গ্যাসে যে কন্টেনারটা তুমি, গ্যাস কন্টেনার বা গ্যাস বেলুন যেটা তুমি কানেক্ট করছো, ওর প্রেসার যদি বেশি হয়, তখনই তো এই বাবুরামটাকে উঠিয়ে নিয়ে যাবে, কি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি এর প্রেসারটা, এই গ্যাসের প্রেসার, এই তো প্রথমে এইরকম ইনিশিয়াল লেভেল এই জায়গায় ছিল, এবার যদি এই গ্যাসটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে যদি এই লেভেলটা যদি এইদিকে উঠে যায়, তাহলে নিশ্চয়ই এই লেভেলটা এখানে নেমে আসবে, কি, তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, স্যার এখানে তো একটা চাপ প্রয়োগ করছিল যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার বলছিলাম, নিশ্চয়ই এই গ্যাসের প্রেসারটা ওই অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে অনেকটা বেশি, বেশি বলেই তো এই লেভেলটাকে দেখো এই অবধি তুলে দিয়েছে। দেখো ইনিশিয়াল লেভেলে ধরো এইরকম জায়গা ছিল, এইখানে কিন্তু গ্যাসটার চাপ বেশি হওয়ার জন্য ওই লেভেলটাকে কি করলো, এখানে থেকে কিছুটা নামিয়ে দিল আর এখানে কিছুটা পরিমাণে তুলে দিল,
ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এখানে ইনিশিয়ালি মানে এই এখন কোন জায়গায় রয়েছে, এখন এই জায়গায় এটা রয়েছে, আর এ পাশের লেভেলটা কিন্তু এই জায়গায় রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে চাপটা, তাহলে এই গ্যাসের চাপটা কি হবে? এই গ্যাসের চাপটা তখন কি হবে? এই গ্যাসের চাপটা কি হবে? দেখো এখানে তো গ্যাসের চাপ বেশি, কাকে ঠেলে সে উঠে গেল? PA কে ঠেলে উঠে গেল। তাহলে এই গ্যাসের চাপ PG সমান কি হবে? PG সমান কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার তো ওকে তো বাউন্স করে চলে যাচ্ছে, মানে ওইটা তো ওর উপরে প্রয়োগ করছিল, ওটার থেকে বেশি হচ্ছে, একটু এক্সট্রা একটা প্রেসার বেশি হচ্ছে। কোন হাইটের প্রেসার বেশি হচ্ছে স্যার? এই হাইটের যে প্রেসারটা, এই যে হাইটটা, এখানে তো এই লেভেলটা তো এই পাশে ইনিশিয়াল লেভেল, আর এখন উঠে গেছে এই জায়গায়। তাহলে এই পরিমাণ হাইটের যে প্রেসার, এই পরিমাণ হাইটের যে প্রেসার, ওই পরিমাণ এক্সট্রা প্রেসার তাহলে এই গ্যাসটা এখানে দিচ্ছে। কার তুলনায় এক্সট্রা বলছি? এই বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এক্সট্রা প্রেসার বলছি, কারণ বায়ুমণ্ডলীয় চাপটা তো এটা ছিল, এই জন্য তো এই লেভেলটা এই জায়গায় ছিল। গ্যাসটা নিশ্চয়ই, তাহলে এখানে গ্যাসের প্রেসার তখন তাহলে কত ছিল? PA ছিল। তাহলে এখানেও গ্যাসের প্রেসার PA লিখলাম, প্লাস দেখো এখানে নিশ্চয়ই এক্সট্রা আরো একটু প্রেসার দিয়েছে, ওই জন্যই তো এক্সট্রা পরিমাণ এতটা উঠাতে পারলো। সুতরাং ইনিশিয়াল যে প্রেসারটা যেটা ছিল সেটা তো থাকলো এখানে, প্লাস এর সঙ্গে কি করব? এই হাইটের, এই যে এইচ হাইট, এটাকে এইচ ধরে নেওয়া হয়েছে, এই এইচ হাইটের যে প্রেসার, সেই প্রেসারটা কিন্তু এক্সট্রা আমার এর সঙ্গে যোগ হবে। অর্থাৎ গ্যাস কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সঙ্গে ওই হাইটের প্রেসারটাও কিন্তু এক্সট্রা এখানে জেনারেট করছে। আর তোমরা জানো এটা, এর পরেও আমি পড়াবো তোমাকে, যে একটা নির্দিষ্ট হাইটের জন্য যদি এইচ হাইট হয়, তাহলে তার জন্য যে প্রেসারটা জেনারেট হয় তাকে কি বলা হয়? P ইকুয়ালস টু HDG। এটা হচ্ছে তার প্রেসার না? তো এটা আমরা একটু পরে ডিসকাস করব। যদি এইচ হাইট যদি হয়, তাহলে এইচ হাইটের জন্য যে প্রেসারটা জেনারেট হয় সেটাকে বলা হয় HDG বা এইচ রোজি। এইচ এখানে কি? যে পরিমাণ হাইটটা এখানে তৈরি হয়েছে, এক্সট্রা হাইট। ডিটা কি? এটা হচ্ছে পারদের হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব, যেটাকে বলা হয় D ফর ডেনসিটি। তাহলে এখানে পারদের ঘনত্ব, তুমি এখানে ধরে নাও, এখানে তো বলে দেওয়া হয়েছে যে এটাতে পারদ রয়েছে, তাহলে এটা হচ্ছে পারদের ঘনত্ব। আর G ফর, যেটা 13.3 হয় না 6 হয়, 13.3 এরকম মনে হয়, হ্যাঁ আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর G হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে অভিকর্ষণ ত্বরণের মান। তাহলে সেটাকে তুমি যদি পুরোটাকে CGS এ করতে চাও, CGS এর ভ্যালুগুলো বসাবে, আর যদি SI তে করতে চাও সমস্ত SI ভ্যালু বসালেই চলে আসবে। সুতরাং আমরা তো ওটাতে পরে যাচ্ছি, আমি এখানে যেটা তোমাকে দেখাতে চাইছি যে HDG বা H রো জিও অনেকে বলে, তাহলে এইটা তোমাকে এক্সট্রা যোগ করতে হবে। কারণ কি? এই H এর যে প্রেসারটা, H হাইটের জন্য যে প্রেসারটা, সেটা কিন্তু এখানে এক্সট্রা প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপের থেকে এক্সট্রা প্রেসার, তাই তার সঙ্গে কিন্তু এটা যোগ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আর একটা সিনারিও রয়েছে বাবু, সেটা হচ্ছে যদি এইরকম সিনারিও হয় যে লেভেলটা তো ইনিশিয়ালি কি ছিল, এরকম লেভেলটা একই জায়গায় ছিল, ঠিক এখানে কানেক্ট করার পরে দেখা গেল এই দিক থেকে পারদটা এই দিক থেকে এই রকম জায়গায় আরো বেশি করে উঠে গেল, মানে এইটা তাহলে নিচে নেমে আসবে, এই পরিমাণ নিচে নেমে এলো, এটা উঠে গেল। তাহলে এখানে কে বেশি, এখানে কে বড়? স্যার এই পাশে তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, নিশ্চয়ই স্যার এখানে যে PAটা দেওয়া হচ্ছে ওই PAটা নিশ্চয়ই অনেক বেশি, তাই না? এইখানে PAটা নিশ্চয়ই অনেক বেশি, এবং বেশি বলেই তো এটাকে তুলে দিয়ে এদিকে চলে আসে। তাহলে গ্যাসের প্রেসারটা কম, কার তুলনায় কম হচ্ছে? দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসারের তুলনায় এই যে ডিস্টেন্সটা, দেখো এখান থেকে এই হাইটটা, তো এই হাইটের জন্য যে প্রেসারটা, ওই প্রেসারটাই তো এখানে কম হচ্ছে। মানে এখানে তো ইনিশিয়ালি থাকা উচিত ছিল তো এই জায়গায় থাকা উচিত ছিল, কিন্তু এখানে তো অ্যাটমসফিয়ারিক প্রেসার PAটা এখানে অনেক বেশি এখানে। তাহলে PAটা কত বেশি? তাহলে আমাকে যদি সেটা বের করতে হয় স্যার, তাহলে আমার PA যেরকম ছিল, তাহলে এর ক্ষেত্রে তাহলে গ্যাসের প্রেসার কি হবে? PG ইকুয়ালস টু আমার PA তো যেরকম ছিল অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এখানে বেশি, গ্যাসের প্রেসারের তুলনায় কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বেশি। এবার তাহলে PA থেকে তাহলে কতটা কমাতে হবে? মানে এখানে PAটা বেশি আর গ্যাসের প্রেসারটা হচ্ছে কম, কতটা কম? কমটা কতটা এখানে? তাহলে স্যার নিশ্চয়ই ওই PA থেকে এই হাইটের যে প্রেসার, ওই প্রেসারটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি এই গ্যাসের প্রেসারটা পেয়ে যাবো। তোমরা বুঝতে পেরেছো? এর ক্ষেত্রে এই পরিমাণ এক্সট্রা প্রেসার জেনারেট করছিল বলে PA কে ও কিন্তু ছাড়িয়ে চলে গেছিল। তাহলে কতটা ছাড়িয়ে গেছিল? এই পরিমাণ। তাহলে PA প্লাস এটা এই হাইটের জন্য প্রেসার করেছিল,
এর ক্ষেত্রে যেহেতু নেমে আসছে, তাই এখানে কিন্তু পিএ থেকে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এখানে বিয়োগ করতে হবে। এইচ ডি জি এখানে কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে। এই হাইটটা কত, এই হাইটটা এইচ ধরে নেওয়া হয়েছে। তাহলে এখানে যদি তুমি ওই ডিস্টেন্স হাইটটা তুমি স্কেল দিয়ে পরিমাপ করবে, আর পারদের ঘনত্ব আর হচ্ছে অভিকর্ষর ত্বরণ তুমি যদি গুণ করে দাও, তাহলে তুমি এখান থেকে কার ওই গ্যাসের চাপটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা আমি জানি না। আর এর ক্ষেত্রে কি হবে, বদ্ধ ম্যানোমিটারের ক্ষেত্রে কি হবে, বদ্ধ ম্যানোমিটারের ক্ষেত্রে কিছুই নয়, তার ক্ষেত্রেও সেই একই রকম, গ্যাসের চাপ একটুখানি বেশি থাকবে। তাহলে যদি চাপ বেশি থাকে তাহলে এই হাইটটা একটু বেশি হবে। তাহলে কোন হাইটটা বেশি হচ্ছে, এই পরিমাণ হাইটটা বেশি হচ্ছে, এই হাইটের জন্য প্রেসার কত হবে, এই হাইটের জন্য প্রেসার কি হবে, এইচ ডি জি, এটা এই এইচ হাইটের জন্য। তাহলে এখানে গ্যাসের প্রেসারটা নিশ্চয়ই বেশি ছিল, এটা বদ্ধ ম্যানোমিটারের জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো আশা করছি তুমি জিনিসটা বুঝতে পেরেছো, বোঝা উচিত, তার কারণ পুরো জিনিসটা আমি সুন্দর করে তোমাদের এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এখানে একটা বড় ছবি দেওয়া রয়েছে, এই বড় ছবি তো থাকবে, এই বড় ছবিতে নিশ্চয়ই তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারছো, ছবিটা অনেক ক্লিয়ার পুরো। মানে এখানে দাগ কাটা রয়েছে, এখানে এইচ এর ভ্যালুটা তুমি সহজে পেয়ে যাবে, এটা অ্যাটমসফিয়ার প্রেসার এখানে দিচ্ছে, এইটা হচ্ছে সেই গ্যাস বেলুন, আমাদের বেলুন। তো বুঝতে তো পারছো, কিন্তু এরপরে তোমাকে একটা ছোট্ট ডেমনস্ট্রেশনও আমি দেখাবো, ডেমনস্ট্রেশন দেবো, যে ডেমনস্ট্রেশনের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এইটা অ্যাপ্লাই করে কিভাবে গ্যাসের প্রেসারটা আমরা নির্ণয় করতে পারবো। প্র্যাকটিক্যালি আমি তোমাকে এই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে, সেট আপটা তাহলে নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের একটা সেট আপ, এটা তুমি ম্যানোমিটার হিসাবে ভাবতে পারো। এইখানে যে এই যে কালারিং ওয়াটার দেওয়া রয়েছে, এটাকে তুমি ভাববে মার্কারি। ঠিক আছে, মার্কারি ইনিশিয়াল লেভেল দেখো সমচ্ছশীলতা ধর্মের জন্য যেহেতু দুটো মুখ খোলা রয়েছে, তাই দেখো মোটামুটি দুজনের লেভেল সমান, দেখতেই পাচ্ছ সাদা কালারে মার্কিং করা রয়েছে। আমাদের সাদা মার্কিং করা রয়েছে। এবার দেখো পুরো এই রকম একটা সেট আপ করতে চাইছি। এইখানে যে বেলুনটা রয়েছে, এই বেলুনে মানে এই যে বেলুন রয়েছে, এই বেলুনে আরেকটু আমি হাওয়া দিয়ে দিলাম। এই বেলুনের আমি হচ্ছে চাপ নির্ণয় করতে চাই। এই বেলুনটা এইভাবে লাগানো হবে, একদম পুরো একদম একই টাইপ, সিমিলার টাইপের আমি সেট আপ এখানে রেডি করেছি। শুধু এখানে দাগ দেওয়া রয়েছে, এখানে কিন্তু দাগ দেওয়া নেই, কিন্তু আমাদের কাছে এই যে স্কেল রয়েছে, আমরা কিন্তু দাগ দিয়ে দিতে পারবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটায় আমি এইটাকে পরিয়ে দেবো, এই বেলুনটাকে এর সঙ্গে আটকাবো, মানে এর মধ্যে রাখবো, বেলুনটাকে রাখবো, এর মধ্যে রাখবো না, মানে বেলুনটাকে এর সঙ্গে এই পাইপের সঙ্গে কানেক্ট করাবো। ঠিক আছে, এখানে যেরকম রয়েছে পুরো সিমিলার ফ্যাশনে আমি এখানে কানেক্ট করাবো, দিয়ে তারপরে তখন কি হবে নিশ্চয়ই, আচ্ছা কি হবে তোমরা না হলে দেখবে, এক্ষুনি তোমরা দেখবে, দিয়ে তোমরা সেখান থেকে ডিসাইড করবে। নিশ্চয়ই এরকম কিছু ব্যাপার স্যাপার হবে। ইনিশিয়াল লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলে রয়েছে, ইনিশিয়াল লেভেলটা। এবার আমি ধীরে ধীরে এর সঙ্গে কানেক্ট করছি, তার কারণ আমি এই বেলুনের কি নির্ণয় করতে চাই, এই বেলুনের আমি এখন চাপ নির্ণয় করতে চাই। আচ্ছা, এটাকে আমি তাহলে কিভাবে কানেক্ট করব, আহা হা হা হা, আস্তে 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 করে এটা এটা উঠছে 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 উঠে উঠে গেছে। দেখো দেখো কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনিশিয়ালি কোন জায়গায় ছিল, ইনিশিয়ালি কিন্তু এই জায়গায় ছিল। দেখো আস্তে আস্তে উঠে গেছে। আমি আর একবার করছি এই জিনিসটা, দেখো চলে এলো চলে এলো চলে এলো চলে এলো, দেখো ডিগবাজি খাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, এরকম ডান্সিং করছে। দেখি স্টেবল হোক স্টেবল হোক স্টেবল হোক। ইনিশিয়াল লেভেল কোন জায়গায় ছিল, এই জায়গায় ইনিশিয়াল লেভেল ছিল। এবার এর সঙ্গে যখনই কানেক্ট করে দিলাম, এক্ষুনি দেখতে পেলে যখনই কানেক্ট করে দিলাম, কানেক্টটা পুরো কুইক হয়ে গেছে কানেকশনটা। আর একবার করছি, কানেক্ট করা হয়ে গেছে এর সঙ্গে। এবার কি করব, আস্তে আস্তে করে ছাড়বো। এর সঙ্গে কানেক্ট করে দিয়েছি, এর প্রেসার আমি মেজার করতে চাইছি, তাহলে ছাড়ছি, দেখো কি হচ্ছে, দেখো ছাড়ছি চলে এলো আস্তে আস্তে এসে দেখো লেভেলটা কোন জায়গায় নেমে এলো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ, এই জায়গায় ছিল, এই জায়গায় চলে এসছে, এখন এই জায়গায় এসে মোটামুটি দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি ঠিক করে দিই, এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। এ কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এখন কোন জায়গায় চলে এসছে, এই জায়গায় চলে এসছে। তাহলে দেখো আমরা এক্ষুনি পড়িয়েছিলাম না তোমাকে, এই জায়গাটা দেখো, এক্ষুনি আমি তোমাকে পড়িয়েছিলাম এই জিনিসটা, যে স্যার এখানে যখনই হচ্ছে আমি কি করব, যখনই ওই হে
যখনই আমি এখানে যে গ্যাসটা নিয়ে আসবো তার যদি প্রেসার হয় তাহলে এতটা তুলে দেবে। আমরা এইচ হিসাবে কোনটা বলেছিলাম, এই হিসাবে কি বলেছিলাম, যে জায়গায় রয়েছে আর যে জায়গায় উঠেছে। তাহলে দেখো যে জায়গায় ছিল ছিল কোন জায়গায়, আগের অবস্থায় কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল, এও সেই একই রকম, তুমি একই রকমই ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। এই জায়গা আর এই জায়গা তো একই, তাই না? এই জায়গা আর এই জায়গা তো একই। এখন উঠেছে কোন জায়গায়, এখান থেকে এই জায়গাটা উঠেছে। তাহলে তুমি এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা নেবে, তাই তো? হ্যাঁ, তাই তো। যে ডিস্টেন্সটা এখানে আছে এই ডিস্টেন্সটা, আর হচ্ছে এই ডিস্টেন্সটা এখন কোন জায়গায় কোন ডিস্টেন্সে রয়েছে, এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের পার্থক্য তোমাকে নিতে হবে। তাহলে আমরা সেটাকে এই ছবির মাধ্যমে দেখো, দেখতেই পাচ্ছ এই ছবিতেও সেই একই রকম ভাবে দেওয়া রয়েছে। তাহলে এখন আমরা মার্কিং করব কোন জায়গায়, এই জায়গাটা আমি মার্কিং করব, এই জায়গাটা আমি মার্কিং করে দিলাম, ঠিক। আচ্ছা, এই জায়গাটা তাহলে আমি দাগ টানবো কি করে, এই জায়গাটাতে আমি দাগ টানবো কি করে, এইরকম করে কি করে করা যাবে, এরকম করে মোটামুটি এইরকম জায়গা আমাকে ধরে নিতে হবে, ঠিক। তাহলে এই জায়গাটা মোটামুটি আমাকে এইরকম ভাবে ধরে নিতে হবে, এই জায়গা তো, এই জায়গা আমাকে ধরে নিতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এবার তুমি ডিফারেন্সটা বের করো। এখন এই যে এই পজিশনে পৌঁছে গেছে, তাহলে এইভাবে তোমাকে স্কেল নিয়ে কি করতে হবে, এইটা তোমাকে বের করে ফেলতে হবে। প্রায় 14 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে গেছে। 14 সেন্টিমিটার কি 14 সেন্টিমিটার এরকম করে যদি বলি তাহলে কত, এটা হচ্ছে কত সেন্টিমিটার, 14 নয়, 14 নয়, অনেক বেশি, প্রায় হচ্ছে এখানে 27 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে গেছে। তাহলে 27 সেন্টিমিটার। তাহলে এখানে এই যে গ্যাস বেলুনের চাপটা তাহলে আমি কিভাবে লিখবো, তাহলে এই গ্যাস বেলুনের চাপ পিজি সমান এখানে তাহলে কি হবে, এইচ ডি জি, এরকম ভাবে। এবার এখানে কিন্তু পারদ নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি পারদ। তাহলে এইচটা এখানে কত হচ্ছে, 28 সেন্টিমিটারের কাছাকাছি, 28 সেন্টিমিটারের কাছাকাছি। আর ডি এখানে পারদের ঘনত্ব বসাতে হবে 13.6 কি গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 গ্রাম পার সিসি, ইন্টু জি এখানে কত, গ্র্যাভিটেশনাল ফোর্স 980 কি সেমি পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, এটা। তাহলে এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কিন্তু এই গ্যাস বেলুনের যে চাপটা সেটা তুমি বের করতে পারবে। এটা আলাদাই আসবে। কেন আলাদা আসবে, তার কারণ এখানে কিন্তু পারদ নিয়ে আমি জল ঢেলেছি, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই ডিফারেন্ট, মানে একেবারেই ডিফারেন্স আসবে, তার কারণ পারদের ক্ষেত্রে অনেক বেশি ভার হবে, পারদ অনেক বেশি ভার। দেখো এখানে জলের ক্ষেত্রে জল নিয়েছি, জলের ক্ষেত্রে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই না? এখানে পারদের ক্ষেত্রে অনেক বেশি ভার থাকে, সুতরাং এত লেভেল কিন্তু উঠবে না, ঠিক আছে। তো আমি তোমাকে জাস্ট ডেমনস্ট্রেশন হিসাবে দেখাতে চাইলাম যে কিভাবে কাজটা হচ্ছে। তো এই সোজাসুজি আমি হচ্ছে একটা দাগ নিলাম এখানে, ঠিক আছে। তো তারপরে কি করলাম, যতটা উঠেছে এই ডিফারেন্সটাকে আমি হচ্ছে এখানে ক্যালকুলেট করে নিলাম। এই যে ডিফারেন্সটা আমি এখান থেকে ক্যালকুলেট করে নিলাম, এখান থেকে আমি ক্যালকুলেট করে নিলাম, দিয়ে এখানে এইচের জায়গায় সেটা বসিয়ে দেবো। আর ও যে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তুমি, এটা যদি কম হতো, কম হলে কি হতো, যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারের তুলনায় যদি এর যদি চাপটা কম হতো, যদি চাপ কম হতো তাহলে কি হতো, এটাকে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচের দিকে নেমে আসতো, বেশি পরিমাণে নেমে আসতো, তাই না? তো এইভাবে তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে এই যে গ্যাসের যে চাপটা যেটা বের করেছি এর সঙ্গে একটা জিনিস আমি যোগ করিনি কিন্তু, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারকে আমি কিন্তু যোগ করিনি। অ্যাটমসফিয়ারিক প্রেসারও ছিল কিন্তু এখানে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারও এখানে কিন্তু যোগ করতে হবে, তোমাকে পিএ কিন্তু যোগ করতে হবে, এটা মিস্টেক করে গেছিল। তাহলে বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এই ছোট্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে ম্যানোমিটার কিভাবে চাপটা নির্ণয় করতে আমাদের হেল্প করে সেটা তোমাদের দেখালাম। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা ওই উপর থেকে যেটা চাপটা দিচ্ছিল বায়ুমণ্ডলীয় চাপ না, বায়ুমণ্ডলের তো একটা নির্দিষ্ট প্রেসার রয়েছে সবসময়ের জন্য। এই বায়ুমণ্ডলীয় চাপটাকে কিভাবে পরিমাপ করা হয়, বায়ুমণ্ডলের যে চাপটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার নামক একটা যন্ত্র রয়েছে। এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুমণ্ডলের চাপকে পরিমাপ করা হয়। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলীয় চাপ, দেখো দুটোর মধ্যে কনফিউশনে পড়বে না। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে, আর ম্যানোমিটারের সাহায্যে কিন্তু কোনো একটা বদ্ধ পাত্রে যে গ্যাস রয়েছে তার চাপ পরিমাপ করা হয়, ঠিক আছে। তো পরীক্ষার জন্য এটা খুব ভালো করে রাখবে। এর সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়। কোনো স্থানে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা যদি এইচ হয়, যেটা এক্ষুনি আমরা ডিসকাস করছিলাম যে ব্যারোমিটারের সাহায্যে তুমি কোনো মানে তুমি বায়ুর চাপ পরিমাপ করবে কি করে, এটা একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এখানে, দেখলে তুমি বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে একটা মার্কারি ব্যারোমিটার,
এখানে একটা কন্টেনার রয়েছে, এই কন্টেনারে কি রয়েছে, এই কন্টেনারে পারদ রয়েছে, এখানে পারদ রয়েছে। একটা কাঁচের নলকে এখানে ডুবিয়ে মানে ইমার্জ করা হয়েছে, এখানে রেখে দেওয়া হয়েছে। এর ফলে কি হবে, এর ভেতর দিয়ে কি পারদগুলো হচ্ছে উপরের দিকে উঠতে শুরু করলো, ঠিক আছে। তো মোটামুটি এই 76 সেন্টিমিটার, মোটামুটি যে 76 সেন্টিমিটার, এটা দেখো 76 সেন্টিমিটারের কাছাকাছি রয়েছে, তাই না? 76 সেন্টিমিটার রয়েছে। এই 76 সেন্টিমিটার যে ডিস্টেন্স, এই যে 76 সেন্টিমিটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যে পরিমাণ হচ্ছে চাপ তৈরি করে, সেটাকে মোটামুটি আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে ধরে নিই। তার কারণ এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের হচ্ছে চাপ ধরা হয়। সি লেভেল প্রেসার এখানে লেখা রয়েছে, দেখো। এবার এই চাপটা কত, 76 সেন্টিমিটার, এটা তো স্যার উচ্চতা, পারস্তম্ভের উচ্চতা, চাপটা আসবে কি করে? তাহলে যদি এইটা যদি 76 সেন্টিমিটার হয়, মানে পারস্তম্ভের এটা যদি উচ্চতা হয় 76 সেন্টিমিটার, এই 76 সেন্টিমিটারের সঙ্গে আর কাকে কাকে গুণ করতে হবে, মানে এই উচ্চতার সঙ্গে এই পারদ বা যে মার্কারি রয়েছে তার ডেনসিটি, তার ঘনত্ব, যেটা হচ্ছে 13.6 গ্রাম পার হচ্ছে সেন্টিমিটার কিউব। আর তার সঙ্গে কি গুণ করতে হবে, এর সঙ্গে আরেকটা জিনিস গুণ করতে হবে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে 981 এরকম বলা হয়, 980 সেমি পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে যদি গুণ করে দাও তাহলে তুমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি কখনো ধরো সাপোজ তুমি বলবে যে স্যার এইটা আমি যদি এইচ ডিস্টেন্স ধরে নিই, এইচ হাইট যদি ধরে নিই, তাহলে তার ক্ষেত্রে সূত্রটা কি হবে, এইটাই এখানে দেওয়া রয়েছে যে ইন জেনারেল যদি ধরি, তাহলে পারস্তম্ভের উচ্চতা যদি এইচ হয়, পারদের ঘনত্ব যদি ডি হয় এবং অভিকর্ষ ত্বরণের মান যদি জি হয়, তাহলে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ হবে PA = HDG, অর্থাৎ এই হাইট, পারদের ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ তিনটাকে যদি গুণ করে দাও তাহলে কি আসবে, তাহলে আসবে ওই স্থানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, ওই স্থানের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বুঝতে পেরেছো? তো জেনারেলি আমরা এই হাইটটাকে জেনারেলি আমরা সমুদ্রপৃষ্ঠের যে সি লেভেল যে উচ্চতা, সেটাকে হচ্ছে আমরা 76 সেন্টিমিটার আমরা ধরে থাকি। তো 76 সেন্টিমিটার এই পারস্তম্ভের যে চাপটা, সেটাকে আমরা মোটামুটি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে আমরা কনসিডার করি। তাহলে তাই যদি হয় তাহলে এই তিনটাকে গুণ করে দাও, এই তিনটাকে গুণ করে দিলেই আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পেয়ে যাব। এটা গুণ করে পরের পৃষ্ঠায় কিন্তু দেওয়া রয়েছে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার এটিএম বলা হয়। এটিএম মানে সেই টাকা থাকার সেই এটিএম নয়, কিন্তু এটিএম বলতে সেই অটোমেটিক ট্রেলার মেশিন নয়, এটিএম বলতে অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো এটাই এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। আমরা সবসময়ের জন্য বলি 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি, যেটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার আমরা বলি। কিন্তু 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলতে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? যদি এই ডিস্টেন্সে যদি কম হয়, ধরো 76 না হয়ে যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে 50 ইন্টু পারদের ঘনত্ব ইন্টু হচ্ছে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে, তখন যে প্রেসারটা আসবে তখন ওই 50 সেন্টিমিটার মানে 50 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ তখন হবে সেটা। এবার আমরা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা স্ট্যান্ডার্ড প্রেসার হিসাবে কনসিডার করি, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলি। এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে, তিনটাকে গুণ করেই দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। এই যে দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। পারস্তম্ভের উচ্চতা তাহলে 76 সেন্টিমিটার বসবে, পারদের ঘনত্ব ইন্টু হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এখানে গুণ করে দেওয়া হয়েছে 76 সেন্টিমিটার 13.6 আর হচ্ছে 980। হ্যাঁ, তো যখন এই তিনটাকে গুণ করে দেওয়া হবে, যে ইউনিটটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে চলে আসবে, এটা হবে যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারকে বর্গ সেন্টিমিটার বলা হয়। তাহলে ডাইন পার সেন্টিমিটার হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কার চাপের সিজিএস ইউনিট। এখানে এটাই দেওয়া রয়েছে যে ভৌত রাশি হিসাবে, মানে এখানে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে বল এবং হচ্ছে চাপের, বল ক্ষেত্রফল চাপের ইউনিটগুলো দেওয়া রয়েছে। আমরা তো জানি যে চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বলের জন্য আমরা ডাইন যদি ইউজ করি তাহলে ক্ষেত্রফলের জন্য সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। নিচে সেন্টিমিটার স্কোয়ার মানে উপরে উঠে গেলে তো টু দি পাওয়ার -2 হবে। আচ্ছা, এসআই পদ্ধতিতে যদি বলি, বলের একক কি হয়, নিউটন হয়, তাহলে উপরে নিউটন থাকবে, নিচে কি থাকবে, মিটার স্কোয়ার থাকবে, তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2। মনে রাখবে নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কোয়ারকেই অ্যাকচুয়ালি পাস্কাল বলা হয়।
পাস্কাল বলা হয়, PA হিসাবে লেখা হয়। ঠিক আছে, পাস্কাল বলা হয়, PA হিসাবে এরকম ভাবেও লেখা হয়, পাস্কাল বলা হয়। মনে থাকে জানো এটা? তাহলে সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর এসআইতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই ভ্যালুগুলো একটু দেখে নাও। এই ভ্যালুগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে কোশ্চেন দিতে পারে। তাহলে এটা তিনটাকে গুণ করলে কত হবে? 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক। আচ্ছা, যদি এসআইতে যদি নিয়ে যেতে চাই তাহলে 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো এই জায়গাটা কিন্তু ভ্যালুগুলো একটু খেয়াল রাখবে। এই জায়গাটা 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বাবু একটা জিনিস আমি এখানে বলতে পারি না যে এখানে দেখো, এখানে এইটা বলতে পারি যে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 10 ডাইন পার হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, তাই তো? এখান থেকে একটা 10 বের করে আনো, এখান থেকে একটা 10 বের করে আনলে কি হবে? 10⁵ হয়ে যাবে, এটা 10⁵ হয়ে যাবে। তাহলে 10 বের করে আনলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মানে 10 ডাইন পার হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটা মানে তাহলে কি হয়ে যাচ্ছে? এই দেখো তার জায়গায় কি রয়েছে? নিউটন পার মিটার স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পারলে না? 10⁶ কে আমি কি করলাম? 10⁶ কে আমি ভেঙে কি করলাম? 10⁵ করে দিলাম। আর তার সঙ্গে একটা 10 গুণ করে দিলাম। 10⁵ ইন্টু 10 মানে তো 10⁻1 মানে 10⁶ হয়ে গেল। তাহলে এই যে 10 এর সঙ্গে এই যে ডাইন পার বর্গ সেন্টিমিটার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকেই আমি তো বলছি নিউটন পার মিটার স্কোয়ার। কারণ 10⁵ তো থাকলো, তো সেটা তো কিছু করিনি, শুধু এই 10⁻1 বা 10 ডাইন পার হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার (2) আর সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার একই জিনিস। এইটার জায়গায় তো আমি কি বসালাম? এইটার জায়গায় 10⁵ যেরকম আছে থাকলো, এটা হচ্ছে নিউটন পার হচ্ছে মিটার স্কোয়ার, এইটা আমি বসালাম, তাই না? সুতরাং আমরা এখানে বলতে পারি 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটা এখানে আমি লিখে দিয়েছি। তো বুঝতে পেরেছো? এই ভ্যালুগুলো খেয়াল রাখবে কিন্তু, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে নিউটন পার মিটার স্কোয়ারে কিভাবে আসছে। আর এই যে নিউটন পার মিটার স্কোয়ার, একটু আগে আমি বলেছিলাম এই নিউটন পার মিটার স্কোয়ারকে অ্যাকচুয়ালি আমরা পাস্কালও বলতে পারি। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে? পাস্কাল হচ্ছে। এটা মানে কিন্তু পাস্কাল। সুতরাং নিউটন পার মিটার স্কোয়ারের জায়গায় দেখো পাস্কাল লিখে দেওয়া হয়েছে এখানে। ঠিক। তাহলে 1 পাস্কাল এখানে ওটাই বলেছে আর কি, যে 1 পাস্কাল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এইটাকে এখানে সমান নয়, 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, এখানে ওই রিলেশনটা লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার যা, পাস্কালটা একই। বোঝা গেল? তাহলে মনে থাকবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কি অ্যাকচুয়ালি 1 atm, অ্যাকচুয়ালি কি 1 atm, এগুলো সবই হচ্ছে 1 atm এর ভ্যালু। 1 atm মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 atm সমান হচ্ছে এটা, মানে সব হচ্ছে এটিএম এর ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে সেন্টিমিটার স্কোয়ার আর হচ্ছে মিটার স্কোয়ারে মানে সিজিএস এবং এসআইতে আমি পুরো ভ্যালুগুলো বলে দিলাম। এখানে কিছু নোট দেওয়া রয়েছে, নোটগুলো একটু জেনে রাখতে হবে। 1 নম্বর নোট হচ্ছে চাপের বৃহৎ একক হলো বার। এটা কিন্তু খেয়াল রাখবে, বার মানে সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম নয়। বার একটা চাপের ইউনিট। BAR লেখা হয়, 1 বার সমান হচ্ছে 10⁵ পাস্কাল। বুঝতে পেরেছো কত বড় ইউনিট? 10⁵ পাস্কাল। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কাল। তাহলে 1 বার মানে হচ্ছে 10⁵ পাস্কাল, অনেকটা বড় ইউনিট। আচ্ছা, চাপের ক্ষুদ্র একক কি? ক্ষুদ্র একক হচ্ছে টর। TORR, এটা হচ্ছে চাপের আর একটা ইউনিট, এটা হচ্ছে চাপের ক্ষুদ্র ইউনিট। 1 টর সমান হচ্ছে 1 mm mmHg, অ্যাকচুয়ালি পারস্তম্ভ চাপের সমান, মানে কি 1 mmHg আর কি। তাহলে 1 টর সমান, এরকমও লিখতে পারি, 1 টর সমান হচ্ছে 1 mmHg। mmHg এই কথাটার অর্থ কি? ধরো অনেক সময় এরকম লেখা থাকে না 76 সেন্টিমিটার Hg, এইটা মানে কি? বা 760 mmHg, এই দুটো জিনিস তো একই। 760 আর 76 মানে 76 সেন্টিমিটার আর 760 mmHg একই। কেন গো? সেন্টিমিটার থেকে মিলিমিটারে আসতে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে এর সঙ্গে একটা 10 গুণ করে দাও, 760 হয়ে যাবে। এইটা মানে কি অ্যাকচুয়ালি? যে 76 সেন্টিমিটার ওই যে পারদ যেটা দেখাচ্ছিলাম এক্ষুনি, 76 সেন্টিমিটার যে পারদস্তম্ভ, এই যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ, সেটাকে বলা হচ্ছে 76 সেন্টিমিটার Hg। এটা মানে কিন্তু সেই 1 atm, ওই জন্য সেন্টিমিটার Hg লেখা থাকে। এটার মানে কিন্তু এটা যে এই হাইটে
যদি পারদটা থাকে তখন যে তার চাপটা তৈরি হবে এইচ রো জি বা এইচ ডি জি ওই ফর্মুলা ইউজ করে সেটাই হচ্ছে বা তখনকার হচ্ছে চাপ। তাহলে 760 mmHg আর 76 সেন্টিমিটার এইচজি একই জিনিস। আচ্ছা 1 টর সমান 1 mmHg, এটা এক্ষুনি আমরা বললাম 1 টর সমান 1 mmHg। তো ক্ষুদ্র ইউনিট বোঝাতে বুঝতে পেরেছো, ক্ষুদ্র ইউনিট বোঝাতে টরটাকে ইউজ করছি আমরা। তো খেয়াল রাখবে টরটাও দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে 1 টর সমান 1 mmHg, এই রিলেশনটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর 760 mmHg মানে তো আমরা কি বলতে পারি 1 atm, তাই না? 1 atm মানে হচ্ছে 760 mmHg। আচ্ছা গ্যাসের আয়তন পরিমাপের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত একক হচ্ছে লিটার। আয়তনের জন্য আমরা লিটার তো সবসময়ের জন্য ইউজ করি। আচ্ছা আয়তনের এককগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, লাগবে তোমার কাছে। 1 লিটার সমান 1 ডিএমকিউ, ইউনিট অ্যান্ড মেজারমেন্টসে ক্লাস 9-এ কিন্তু তোমরা পড়েছো, না বললে শুনবো না। 1 লিটার মানে কিন্তু 1 ডিএমকিউ। 1 লিটার সমান 1 ডেসিমিটারের কিউব। আচ্ছা 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান কি হয়? 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 ডিএম কিউব। দেখো আবার এক্ষুনি বলেছি 1000 ডিএম কিউব। আচ্ছা ডিএম কিউ মানে কি? এটা 1 ডিএম কিউ বলতে পারি। 1 ডিএম কিউ মানে তো 1 লিটার। তাহলে এই ডিএম কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি? 1 লিটার। তাহলে 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 ডিএম কিউব, আবার 1000 ডিএম কিউ মানে হচ্ছে 1000 লিটার, একই জিনিস। তাহলে এইটাও কিন্তু আমার কাজে লাগবে পরে। খেয়াল রাখবে 1 লিটার সমান 1 ডিএম। দেখো আমি চাইলে এখানে মিটার কিউব থেকে কিভাবে ডিএম কিউ এলো বলে দিতে পারতাম, কিন্তু অনেকটা টাইম চলে যাবে। ইউনিট মেজারমেন্টসে এইসব জিনিসগুলো তোমরা নিশ্চয়ই শিখেছো ক্লাস 9-এ। এখন আপাতত তোমরা জেনে রাখো, যদি না শিখে থাকো ক্লাস 11-এ আবার এই জিনিসগুলো শেখানো হবে যে মিটার কিউব থেকে কিভাবে ডেসিমিটার কিউবে যাবে। ঠিক আছে?